জামাত এবং এনসিপি যে মাঠটা উত্তপ্ত করার চেষ্টা করছে, এটা সফল হবে না। দেওয়ালে একটা গ্রাফিতি লেখাকে কেন্দ্র করে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উত্তপ্ত হচ্ছে, এবং সেটি কিন্তু আমরা রাজনীতির মাঠও দেখতে পাচ্ছি। আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানের মিটিংয়ে, এবং একই সাথে সংসদের বাহিরেও বিরোধী দল থেকে এই গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে মূলত গুপ্ত লেখা বা গুপ্ত মুছে দেওয়া, সেটা ছিল আলোচনা বিষয়বস্তু। এখন এই বিবাদমান যে পরিস্থিতি, সেটি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে এসছে। আপনি সার্বিক অবস্থাকে কীভাবে দেখেন? আজকে যে বিষয়টা আপনি অবতারণা করলেন, এটা তো জাতি হিসাবে আমাদের তো ভুলে গেলে চলবে না যে এরা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, যাদের আমরা গুপ্ত বলতেছি। আরে গুপ্ত লিখেছে, তুমি ওখানে গিয়ে সুপ্ত লিখে দাও, লুপ্ত লিখে দাও, অসুবিধা কী? লেখার মধ্যে লেখা হোক না। এই এখন আবার অস্ত্রের ঝঞ্ঝনা নেই, মাঠে নামছো, সারা বাংলাদেশকে উত্তপ্ত করছো। পাকিস্তানের শেষের দিকে আমরা তাদেরকে চিনতাম ইসলামী ছাত্র সংঘ। পরে তো ৭১-এর মহান মুক্তিযুদ্ধে জামাতিরা যে ভূমিকা নিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পাকিস্তানিদের পক্ষে, এই ইসলামী ছাত্র সংঘের নেতাকর্মীরা সেই দিন রাজাকার আলবদর আল শামসিসে, তাদের হাতেই এখানে অগণিত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বাড়িঘর পুরানো, লুটপাট, এমনকি আমাদের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী এদের হত্যাকাণ্ডের সাথে এরা জড়িত ছিল। ৭৫-এর পরে ৭২ থেকে ৭৫ তো তাদের সেই রাজনীতি বন্ধ ছিল, যে জন্মাস্ত এই রাজনীতিগুলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তোমাদেরকে সুযোগ দিয়েছে যে সকলের থাকুক, সকল দল মত পথ, তো সুযোগটা পেয়েছো। কিন্তু আমরা দেখলাম সেই সুযোগটা তারা নেতিবাচকভাবে নিল। তারা চলে গেল রক্কাটা রাজনীতিতে। আমরা যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি ভয়াবহ কাণ্ড, এবং তাদের হাতে বহু ছাত্র খুন হয়েছে, তাই না? চট্টগ্রামে, রাজশাহীতে, এগুলো তো অনেকটা আমরা খুব কাছাকাছি সময়ে এগুলো দেখেছি। তা আশা করেছিলাম যে তারা ওখান থেকে বেরিয়ে আসবে। ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের মধ্যে হয়তো একটা অনুপ্রেরণা আসছে যে তারা হয়তো ভালো কিছু করবে। কিন্তু আমরা দেখলাম যারা শিবির হিসাবে এখন সামনে পরিচয় দিচ্ছে, তারা অনেক সময় নিজেরাই বলে যে আমরা তো ছাত্রলীগে ছিলাম, ওই হলে পদ ছিল, এখানে পদ ছিল। এবং আমরা বিশেষ করে লক্ষ্য করেছি নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই গুপ্ত বাহিনী ছাত্রলীগ একসাথে আক্রমণ করেছে, হেলমেট বাহিনী থেকে শুরু করে অনেক ঘটনা আমরা দেখেছি। এবং বিভিন্ন সময় ছাত্রদল এবং প্রগতিশীল যে গণতান্ত্রিক ছাত্র ঐক্য পরিষদ ছিল, বাম সংগঠন, এদের উপরে যে আক্রমণটা হয়েছে, এখানে এই গুপ্ত বাহিনী অতি উৎসাহ হয়ে তারা এই কাজগুলো করেছে এবং পুলিশের সাথে এই কাজগুলো করেছে। এখন তারা নিজেরাই এক একটা করে পরিচয় দিচ্ছে। তো তোমরা গুপ্ত বাহিনী তো বটেই, তোমরা তো আত্মস্বীকৃত গুপ্ত বাহিনী। তো এরা হয়তো কোথাও একটা লিখেছে, আমি বলছি ঠিক আছে, তুমি আরও 10টা কিছু লিখে দাও, লেখালেখির মধ্যেই থাকো। এর বাইরে গেলে তো মনে হবে যে তুমি আবার আদি রূপে ফেরত যাচ্ছ। আপনারা জানেন যে অতীতেও আমরা দেখেছি যে আন্ডারগ্রাউন্ড একটা রাজনীতি ছিল, বিশেষত বামপন্থী, উগ্র বামপন্থী, সর্বহারা, নকশাল, এইসব তো আমরা আগে থেকে জানি। তো তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করত, কিন্তু কোনো দলের উপর আশ্রিত হয়ে করে নাই। তারা আদর্শিক রাজনীতি করত, যার যার আদর্শ ধারণ করে। যেহেতু এটা সরকারিভাবে পাকিস্তানের সময়ও দেখেছে তাদের উপর ছিল, নিষিদ্ধ ছিল, এবং পরবর্তী পর্যায়েও নানান ঘটনায় আমরা দেখেছি। সেটা একটা আদর্শিক আন্ডারগ্রাউন্ড পলিটিক্স। আর তোমরা সেই পলিটিক্সটা না করিয়া তোমরা বিভিন্ন দলের মধ্যে, তাদের আমব্রেলার মধ্যে, ছায়ার মধ্যে ঢুকে গেছো। এটাই হলো আমাদের আপত্তি। এবং জাতীয়তাবাদী ছাত্রদল যেটুকুন করেছে, আমার তো মনে হয় তারা তাদের চেহারাটা উন্মোচন করে দিচ্ছে। এবং তারা যে ডাকসু, রাকসু, ইকসু, চাকসু সব নিয়ে গেল, এখানে কেন নিল? কারণ তারা 17 বছর খুব নিরাপদেই ছিল আশ্রিত হয়ে। এখন একটা সুযোগ পাওয়ার পরে যে ছাত্রদল দীর্ঘ 17 বছর ক্যাম্পাসে যেতে পারে নাই, ছাত্র সংগঠন গড়ে তুলতে পারে নাই, এবং সেই সময়ে বিশেষ করে আমি 18 যে সরকার, এটা তো অনেকটা জামাতপন্থী সরকার হয়ে গেছে,
এবং বিভিন্ন জায়গায় বিসি থেকে শুরু করে সব জায়গায় তারা প্রশাসনে আইনশৃঙ্খলা বাহিনীতেও আমরা দেখেছি। অবশ্য এখন কিছুটা ওখানে সংস্কার করার চেষ্টা করা হচ্ছে। তো ছাত্র শিবির যদি এসব করতে থাকে তাহলে কিন্তু তারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবে। তারা যে মনে করছে যে সাধারণ ছাত্রদের ভোট দিয়ে তারা নির্বাচিত হয়েছে, এটা তো আরে ঢাকার ভিসি বলল যে নীলক্ষেতে কি ব্যালট পেপার ছাপা হয়েছে আমি জানি না, পরে তো স্বীকার করলো ছাপা হয়েছে। তো সেটার কোনো হইলো, তদন্ত হইলো এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হইলো? তার মানে কি তুমি প্রশাসনে আশ্রিত হয়ে এইসব ছাত্র ইউনিয়নের নির্বাচনগুলোতে জিতে মনে করেছো তুমি একটা একক প্রভাব প্রতিপত্তি নিয়েছো। কিন্তু আমি মনে করি যে এটাকে ধরেই জামাত এবং এনসিপি যে মাঠটা উত্তপ্ত করার চেষ্টা করছে, এটা সফল হবে না। কারণ তারা যতই লাফালাফি করবে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। আমরা মনে করি এই ধরনের রাজনীতি যারা শুরু করছে তারা একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা বলেছিলাম যে তোমরা সরকারকে সহযোগিতা, সবে মাত্র আসলে 2 মাস পার হলো, তো সব বিষয়ে জ্বালানি বিষয়ে একটা কমিটি হলো না, তারও অন্যান্য কমিটি হবে নানান বিষয়ে। কিন্তু মাঠকে যেভাবে তোমরা নেতিবাচক রাজনীতি শুরু করেছ, রাজপথে তার ফয়সালা হবে। আরেক 2-1 পণ্ডিত আছে যে ওদেরকে এই সরকার নাকি 6 মাসও টিকবে না, তারা এমন আন্দোলন করবে। তো সব কিছু মিলিয়ে এই সারা দেশে একটা বিশৃঙ্খল গোলযোগ সৃষ্টি করার যে পায়তারা করছে, এটা তারা সফল হবে না। সরকারকে আমরা বলবো যে আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনি যেটা বলেছেন রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইতিমধ্যেই দেখেছেন একটা সার্কুলার হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে, এমনি তো কেআইবি তারা ছিল না, কিন্তু সেটাকে এখন আরও যাতে গুরুত্ব সহকারে তার যে নিরাপদ ব্যবস্থা করা হয়। এবং আমরা মাঝে মাঝেই দেখতাম যে জামাত বা এই শিবির যখন একটা অসহিষ্ণু হয়ে ওঠে তাদের রূপ ভয়াবহ হয়, কিন্তু তারা কিন্তু এই হত্যার রাজনীতি বহুদিন আগে থেকে তাদের হাতে করে হয়েছে। সুতরাং এখন আমরা আশঙ্কার মধ্যে আছি যে এই রাজাকার আলবদর আল শামস তাদের যে অতীত ঐতিহ্য সেই রাজনীতি আবার মাঠে চালু করছে কিনা। এবং তাদের মধ্যে এখন অনেক পণ্ডিত তৈরি হয়ে গেছে, সাংবিধানিক পণ্ডিত থেকে শুরু করে রাজনৈতিক পণ্ডিতগুলো দেখেন কি ভাষায় যে তারা কথা বলে। তো আমার মনে হয় তাদের কথাবার্তা একটু সংযত হওয়া উচিত, তা না হলে কিন্তু পরিস্থিতি যদি তারা এখানে বিভিন্ন অপকর্মের মধ্য দিয়ে সংকট তৈরির চেষ্টা করে, জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সেটাও আমরা আশঙ্কা করছি। এবং আমার তো মনে হয় দাঁড়ানোটাই স্বাভাবিক। এই চ্যালেঞ্জটা বাংলাদেশের মানুষ নিতে রাজি আছে। তোমরা অনেক বেশি পেয়ে গেছো, তোমরা তো অনেকভাবে লোকজনকে ভোলানোর চেষ্টা করেছিলে, কিন্তু জনগণ তো ওইভাবে সাড়া দেয় নাই। কিছু মানুষকে হয়তো বিভ্রান্ত করেছ, তো সামনের দিনে আর বিভ্রান্ত করা যাবে না যদি সঠিক রাজনীতি, সুস্থ ধারার রাজনীতি না করো, দেশপ্রেমিক রাজনীতি না করো।